একটু আগে মানে আমার ঠিক আগে এখানে তন্ময় কথা বললো। তন্ময় আমার দীর্ঘদিনের বন্ধু, তন্ময় আমার বিশ্ববিদ্যালয়ের পরিচিত এবং বন্ধু, সামান্য সিনিয়র কিন্তু আমার বন্ধু। তন্ময় একটি দলের সক্রিয় রাজনৈতিক কর্মী, আমি সক্রিয় কোনো রাজনৈতিক দলের কর্মী নই। ইনফ্যাক্ট তন্ময়ের সঙ্গে হয়তো অনেক ক্ষেত্রে আমার হয়তো সবসময় যে মানে কি বলবো মানে মতের মিল হয় তাই নয়, অনেক ক্ষেত্রে মত বিরোধ হয়। কিন্তু আমার মনে হয় যে এই মঞ্চটার প্রয়োজনীয়তাটা এইখানে যে এই তাৎক্ষণিক যে রাজনৈতিক সেন্সেশন সেটা সরিয়ে রেখে আমার মনে হয় যে এসআইআর এর মতো একটা নর্মাল, অত্যন্ত স্বাভাবিক সাধারণ একটা প্রসেস, কিন্তু যেটা একটা অসাধারণ অস্বাভাবিক পরিস্থিতিতে ঘটছে সেইটা এবং সেটাকে নিয়ে যে একটা প্রবল আলোড়ন চলছে, সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে সমাজের প্রান্তিক যে মানুষগুলো, সেই প্রান্তিকতা কিন্তু যৌনতার দিক থেকে হতে পারে, সেই প্রান্তিকতা ধর্মের দিক থেকে হতে পারে, সেই প্রান্তিকতা আর্থিক সচ্ছলতার দিক থেকে হতে পারে। কে কতটা আর্থিকভাবে সচ্ছল, একটু আগে দেবাংশী বারবার বলছিল যে আমরা প্রিভিলেজ, কে কতটা প্রিভিলেজ তার জায়গা থেকে কেউ প্রান্তিক হতে পারে, কেউ তার সামাজিক অবস্থানের জায়গা থেকে প্রান্তিক হতে পারে। এই প্রান্তিক মানুষগুলোর কথা শোনা এবং তাদের প্রতি সহমর্মিতা অনুভব করা এবং তাদের কথা বোঝা, তাদের কথা হৃদয়ঙ্গম করতে পারা, আমার মনে হয় একজন শিল্পী হিসেবে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। সেই কারণে আমার এই এসেনশিয়ালি সাংস্কৃতিক মঞ্চটিতে এই আশা আজকে আমার। আমি জানি যে যে মঞ্চের সঙ্গে এসআইআর নামটি জড়িয়ে আছে তার সঙ্গে ইমিডিয়েটলি রাজনীতিও জড়িয়ে যাবে, বাট আমার মনে হয়েছে যে এই মঞ্চটাতে আসাটা জরুরি, কেননা আমি সব থেকে বেশি মানে তন্ময়ের সঙ্গে আমার মানে মিলের জায়গাটা এটাই যে তন্ময় এবং আমি পাই এই মঞ্চে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে এবং আমি, আমার মনে হয় যে আমরা একটা জিনিস কিন্তু আশা করি বা একটা জিনিস প্রত্যাশা করি রাদার, সেটা হচ্ছে প্রান্তিক মানুষের প্রতি রাষ্ট্রের সহমর্মিতা। এটা ছাড়া একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র এক্সিস্ট করতে পারে না বলে আমার মনে হয়। সেই জন্য আমার আজকে এখানে আসা যে এই আবহে, এই এসআইআর এর আবহে এবং আদারওয়াইজও এমনিতেও এই যে প্রান্তিক মানুষগুলোর কথা আমাদের রোজ শোনা হয় না, ঠিক তাদের অভিজ্ঞতাগুলো কিছুটা শুনবো। যেরকম দেবাংশীর কথা আমি খুব মন দিয়ে শুনছিলাম, দেবাংশী খুব ইন্টারেস্টিংলি, দেবাংশী যেরকম এসআইআর এর আবহের কথাটা বলছিল, একইভাবে কিন্তু সাধারণভাবেও একজন ট্রান্সজেন্ডার মানুষকে কি কি প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় সেগুলোর কথাও কিন্তু তুলে ধরছিল। এবার আমার বক্তব্য হচ্ছে যে এসআইআর একটা, আমি যেটুকু বুঝি আমার সীমিত জ্ঞান বুদ্ধি অনুযায়ী, এসআইআর একটা নর্মাল প্রসেস, একটা সাধারণ ইন্টেন্সিভ রিভিউ অফ ইলেকটোরাল রোলস, যে কে ভোট দেবে, কত ভোটার আছে, কোথায় কি বৃত্তান্ত। এবার তার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা ঠিক না বেঠিক এই নিয়ে প্রবল আলোড়ন, প্রবল আলোচনা চলছে এবং তাই নিয়ে রাজনৈতিক তীরন্দাজিও চলছে। 100 বার সেটা চলবে, তার কারণ এই জিনিসটা এমন ভাবে এমন সময় শুরু করা হয়েছে সেটা নিয়ে কিছু রাজনৈতিক প্রশ্ন উঠতে বাধ্য। সেই কারণেই কিন্তু এই রাজনৈতিক চাপান্তরটা চলছে। এবার এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ আমি অন্তত দেখতে পাচ্ছি না। বাট সেটা ছাপিয়ে গিয়েও যেটা আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে যে আগে তো আমরা রাজনীতি পরে করবো, আগে তো আমরা মানুষগুলোর কথা ভাববো। সেই মানুষগুলোর কথা ভাবলে কত রকমের মানুষ আছে, কত শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে, সেই প্রত্যেক শ্রেণীর প্রত্যেক রকমের মানুষের কথা ভাবা দরকার। এবং এটার সঙ্গে কজনকে বাদ দিয়ে দেওয়া হবে, কজন বাদ গেল, সেই বাদ যাওয়ার ফলে কি 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 বলবো ভালো জিনিস সাধিত হবে আর কি, এই যে তাৎক্ষণিক খাওয়া গরম করা যে ব্যাপারটা, সেটার থেকে অনেক বেশি কি গুরুত্বপূর্ণ নয় যে কত মানুষ আছেন যাদের কাছে সত্যি সত্যি এই কাগজপত্রগুলি নেই, তাদের প্রতি মহামান্য নির্বাচন কমিশনের প্রতি আমার অন্তত ব্যক্তিগতভাবে অনুরোধ যে তাদের কথাটা কিভাবে ভেবে দেখা হচ্ছে, তাদেরকে কতটা প্রতিকূলতা বা কতটা এফর্ট দিতে হচ্ছে এই যে কাগজপত্র জোগাড় করা, বা তাদেরকে প্রত্যেকের মনে কিন্তু একটা, এটা সকলেই আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের মনে তো একটা অন্তত অ্যাংজাইটি তো কাজ করছে, এক ধরনের একটা টেনশন তো কাজ করছে যে কি হবে যদি আমি ভরতে না পারি। আমারই হয়েছে, আমি আমার নিজের কথা বলছি ব্যক্তিগতভাবে, প্রত্যেকের ক্ষেত্রে দেখেছি অন্তত একটা মানে একটা দায়বদ্ধতা আছে, সেটা ভালো। একটি গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে, ঠিক আছে, সেটার জন্য একটা নাগরিকের দায়বদ্ধতা থাকা ভালো যে আমি এটা ফিল আপ করে জমা দেবো, 100 বার থাকবে। বাট সেটা নিয়ে এটা যদি না পারি তাহলে কি হবে, ওটা যদি না পারি তাহলে কি হবে, এই ভয়গুলো মানুষের মধ্যে জন্মাচ্ছে। তারপর আমরা ক্রমাগত সমাজ মাধ্যমে, ক্রমাগত আমরা
সংবাদ মাধ্যমে যেগুলো শুনতে থাকছি যে যে এই রোলে নাম না এলে কি কি হতে পারে, কি কি ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, এবং তার সঙ্গে আরো অনেক জিনিস শুনছি যে কিছু জায়গায় হচ্ছে কিছু জায়গায় হচ্ছে না। এই সবটা নিয়ে মানুষের মধ্যে একটা ভীতি, একটা টেনশন, একটা অ্যাংজাইটি কাজ করছে। সেটা আমাদের মতো প্রিভিলেজ মানুষদের যদি কাজ করে প্রতি মুহূর্তে, তাহলে এই সমাজে যারা সত্যি সত্যি প্রান্তিক মানুষ, তাহলে তাদের মাথায় কতটা কাজ করছে সেটা খুব সহজেই কিন্তু অনুমেয়। তো আমি আমার সামান্য জায়গা থেকে আমার মহামান্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ যে সমাজের সব স্তরের মানুষের কথা কোথায় ভাবা দরকার। সেখানে যেরকম আমাদের মতো প্রিভিলেজ মানুষ আছে যারা সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেন, প্রপার যাকে বলে ট্যাক্স পেইং সিটিজেন্স আমরা এক কথায় বলে দিই, হ্যাঁ, সেরকম মানুষ যেরকম আছেন সেরকম তেমনি আবার যেরকম এই ট্রান্সজেন্ডার মানুষ আছেন, যৌনকর্মীরা আছেন, এরকম আরো অনেক রকম ভাবে প্রান্তিক মানুষের সমাজে বাস করেন। তাদের প্রত্যেকের প্রতি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে একটি পদ্ধতি নিশ্চয়ই তারা করতে পারেন, একটি রাষ্ট্র নিশ্চয়ই বা রাষ্ট্রযন্ত্র যাদের অধীনে আছে তারা 100 বার একটি পদ্ধতি চালু করতে পারে বা একটি নতুন একটি সংশোধন শুরু করতে পারে, কিন্তু সেই সংশোধনের পদ্ধতি যাতে সব সহানুভূতিশীল হয়, সহমর্মী হয়। হিজড়া এক, এবং কিছুদিন আগে আমরা একটা এবিপিরই প্রবাবলি ইন্টারভিউ দিলাম যেখানে হিজড়া পেশায় যারা রয়েছেন তাদের যারা গুরু তারা কি মতামত দিয়েছেন সেই নিয়ে আমাদেরকে বলা হয়েছিল। তো আমি প্রথমেই একটু ক্ল্যারিফাই করে দিই যে যারা হিজড়া পেশা করে তারাও ট্রান্সজেন্ডার, কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা। সেটা একটা পেশা, যেরকম ডাক্তার, জার্নালিস্ট, উকিল, পুলিশ, সেরকমই একটা পেশা হিজড়া পেশা। সেটার সাথে রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার মানুষেরা আছেন, কিন্তু ওভারঅল কমিউনিটির চিত্র কখনোই এরকম নয়। সেখানে অনেক মানুষজন আছেন এবং সেখানে অনেক সাধারণ মানুষেরা আছে যারা খেটে খাওয়া প্রতিদিন জীবনযাপন করে। তার মধ্যে আমি একজন, শান একজন, আমরা মেইন স্ট্রিমেই কাজ করছি এবং একই সাথে সাথে আমরা আমাদের একটা সংস্থা চালাচ্ছি যেটার নাম ট্রান্সজেন্ডার অধিকার সংহতি মঞ্চ, যেটা মূলত যুবাদের নিয়ে, মানে যুবক যুবতীদের নিয়ে। আমরা ট্রান্স কথাটা যখনই বলতে আসি সেখানেও সেম বক্তব্য যে একটু বয়স্ক, 45-46, মুখ ভর্তি দাড়ি, একটু প্রচুর মেকআপ, একটু ম্যাসকুলাইন ভয়েস, এই জায়গাগুলো বারবার হাইলাইট আসে। কিন্তু ওভারঅল কমিউনিটির ক্ষেত্রে আমরা বারংবার একটা কথাই বলে থাকি, যেরকম ছেলে মেয়েদের ক্ষেত্রে সাধারণ জিনিসপত্রগুলো রয়েছে, একইভাবে ট্রান্স যারা নিজেদের জেন্ডার আইডেন্টিটি পরিবর্তন করছে তাদের ক্ষেত্রেও এই সেম জিনিসটা। তো এবার যদি প্রসঙ্গে আসি এসআইআর নিয়ে, তো সবাই বলছে, শানও বললো, আমার ক্ষেত্রেও আমার এসআইআর নিয়ে হয়তো খুব একটা প্রবলেম হয়নি, কারণ আমিও ওই ভীষণ প্রিভিলেজড, বাড়ি থেকে মেনে নিয়েছে, বিয়ে ফিয়ে হয়ে গেছে এখন, শানি আমার পার্টনার যদিও, তো সেক্ষেত্রে সেটার একটা প্লাস পয়েন্ট রয়েছে। কিন্তু এখানে তো শুধু আমি আমার কথা বলতে আসিনি, আমার সাথে আরো হাজার হাজার পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আছে যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এক তো খুব স্পেসিফিক ভাবে বলতে গেলে আমাদের জন্য শুধু এসআইআর নয়, আমাদের জন্য গভর্নমেন্ট বা অন্য কোনো কিছুর কোনো স্কিম নেই। সেটা আপনি যে কোনো জায়গার ক্ষেত্রে দেখতে পাবেন, যে কোনো গভর্নমেন্ট স্কিম বা যে কোনো কিছুর ক্ষেত্রে একটা খুব প্র্যাকটিক্যাল জিনিস, সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স। সেটা আমাদের এখানে কম বেশি মনে হয় সবারই আছে, মেডিক্লেম যেটাকে আমরা বলে থাকি। তো সেই মেডিক্লেমের সুবিধাটুকু ট্রান্সদের জন্য এখনো অব্দি এরকম কোনো সংস্থা নেই যারা এটা ভাবতে পারে যে মেডিক্লেমে ট্রান্সদের ইনক্লুড করা যায়। খুব কিছুদিন আগেই, জাস্ট 1 মাস আগে আমি প্রচন্ডভাবে অসুস্থ হয়ে গেছিলাম, তো আমি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে অ্যাডমিটেড ছিলাম। তো সেই সময়ও আমার সমস্ত ডকুমেন্টেশন ফিমেল রয়েছে, কিন্তু আমি তো আর বায়োলজিক্যাল ফিমেল নই, আমি একজন ট্রান্স মেয়ে। তো তারপরেও যখন আমার হাজবেন্ড ওখানে জানালেন যে আমি একজন ট্রান্সজেন্ডার পারসন, তো ওনারা আমাকে বললেন যে, মানে আমাকে বলতে আমার হাজবেন্ডকে জানালেন যে আমাকে মেডিসিন মেল ওয়ার্ডে অ্যাডমিট করতে। তো ভাবুন, আমি একজন মহিলা, আমাকে মেডিসিন মেল ওয়ার্ডে অ্যাডমিট করা যায়। তো তারপরে যথারীতি বিভিন্ন জায়গায় কথা বলে সেটা হয়নি, আমি ফিমেল ওয়ার্ডেই অ্যাডমিটেড ছিলাম। কিন্তু আমরা আজকে যেই কারণের জন্য একত্রিত হয়েছি, কারণ আমরা এই স্পেসটা তো সবসময় পাই না কথা বলার জন্য। তো এসআইআর নিয়ে শান অনেকটাই বলেছে, আমি শুধুমাত্র এসআইআর নিয়ে নয়, ওভারঅল ট্রান্সজেন্ডার জীবনের যা অভিজ্ঞতা সেটার কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করলাম। এটা শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থা নয়, একটা এডুকেশনাল সিস্টেম, যেটা একটা শিশুর খুব মৌলিক এবং প্রাথমিক অধিকার।
আপনাদের বাড়ির ছেলেমেয়েরাও আছে, সবার ছেলেমেয়েরাই আছে, তারা ন্যূনতম পড়াশোনাটা তো করে 10-12, যেটা মিনিমাম এডুকেশনের কথা আমরা বলে থাকি। আমি নিজে মাস্টার্সের ফার্স্ট ইয়ারের পরে আর সেটা কন্টিনিউ করতে পারিনি। সেটার রিজন আমার মেডিকেল ইন্টারভেনশন। আমি ট্রান্সজেন্ডার মেয়ে, আমি তখন শারীরিক পরিবর্তনে চলে গেছি, আমার বড় চুল হয়ে গেছে। আমি কি করে আমার বার্থ নেম বা আমার ডেড নেম, যেটা আমার পুরনো নাম বা পুরনো পরিচয়, সেই পরিচয়টাকে নিয়ে আগে বাড়বো? দিস ইজ নট পসিবল। এটা আমার জন্য ভীষণভাবে একটা ট্রমা, কি আমি আমার পুরনো পরিচয় নিয়ে কিভাবে পারবো। তো সেম এডুকেশন সিস্টেমের ক্ষেত্রেও এখনো কোনো এডুকেশনাল প্রচেষ্টা, সিবিএসই হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, আইসিএসসি হোক, কোনো জায়গাতেই ডকুমেন্টেশনের যে বিষয়টা, সেই বিষয়টার কোনো ক্ল্যারিটি তাদের কাছে নেই। অ্যান্ড আধারের ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট নাসা ভার্ডিক্ট করে বলে দিয়েছিল যে ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড অ্যান্ড ট্রান্সজেন্ডার সার্টিফিকেট দিয়ে আমরা আধার কার্ড পরিবর্তন করতে পারি। সেটার জন্য প্রচুর দাক্ষর পোড়ানো হয়েছে, কিন্তু এখনো আধার অফিসে গেলে আধার অফিস থেকে আমাদেরকে ওই হিজড়া ভেবে পার করে দেওয়া হয় আর কি। মানে সাধারণ মানুষের সাথে তো আর আমাদের তুলনা খুব হয় না। অ্যান্ড কিছুদিন আগেই পাসপোর্টের ক্ষেত্রেও সেম, পাসপোর্টের ক্ষেত্রেও আমাদের কিছুদিন আগেই হাইকোর্ট রায় দিয়েছিল যে পাসপোর্টে যেন এই ইনক্লুশনটা আসে। একজন করতে পেরেছে, জানি না পরবর্তীকালে আবার কি হবে বলে। তো লিগাল ডকুমেন্টেশন, যেটা একটা মানুষের খুব প্র্যাকটিক্যাল জিনিস, যে আমি আমার বাবার সন্তান, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেটার আমার ফার্স্ট প্রমাণ হচ্ছে আমার বার্থ সার্টিফিকেট। তো আপনারা ভাবুন যে একজন ট্রান্সজেন্ডার মানুষের বার্থ সার্টিফিকেটে তার পুরনো নাম এবং তার পুরনো জেন্ডার, কিন্তু সে মানে আমার আজ 25 বছর বয়স, আমি এখন নিজেকে একজন মহিলা হিসেবেই আইডেন্টিফাই করি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার কাছে কেউ যদি বার্থ সার্টিফিকেট চায়, সেটা তো আমার পুরনো বার্থ সার্টিফিকেট, কারণ আমার তো ডকুমেন্টেশন চেঞ্জ নেই। তাহলে আমি কি ডকুমেন্টস দিতে পারি যেটা আমার জেন্ডার আইডেন্টিটির সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়? সেটা হচ্ছে এক, আমার সার্জারি ডকুমেন্ট; দুই, যেটা পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার, সুপ্রিম কোর্ট সবাই মিলে রায় দিয়ে একটা বার করেছে, যে ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড বা ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, সেটা আমরা দিতে পারি। অথবা আমি যে মেডিকেল ইন্টারভেনশনে আছি সেটার কিছু প্রুফ, আধার, ভোটার ইত্যাদি যা লিগাল ডকুমেন্ট, যদি সেটা আমার চেঞ্জ হয়ে থাকে তো। তো এবার প্রসঙ্গ যেটা ছিল এসআইআর নিয়ে, তো এসআইআর এর ক্ষেত্রে যেই 11টা ডকুমেন্ট লাগার কথা ছিল, সেখানে ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড বা আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম, একটা ডকুমেন্টে উল্লেখ নেই। আমি প্রথমেই বললাম আমি শান আমরা দুজনেই খুব প্রিভিলেজ, তাই হয়তো আমাদের ডকুমেন্টেশনে খুব একটা প্রবলেম হয়নি অ্যাবাউট এসআইআর নিয়ে। কিন্তু যারা এই প্রিভিলেজটা নয়, অর্থাৎ যারা নিজের বাড়িতে থাকে না বা যারা হিজড়া পেশায় আছে, যেরকম মারুফদা বললেন যে বারাসাতে এরকম অনেক জায়গা রয়েছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি একটা না একটা হিজড়া খোল রয়েছে। তো তারা তো বাড়ি থেকে কমপ্লিটলি বিচ্যুত, তাদের বাড়ির লোকের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। হয়তো তারা ছোটবেলায় সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছে এবং তাদের যে কোথায় ভোট হয় সেটাও তারা জানে না, যেরকম শান বলছিল। তো তারা এবার কোথায় যাবে, কোথায় কি ডকুমেন্ট দেবে? যে 11টা ডকুমেন্ট, বাড়ির দলিল কোথায় পাবে, কে দেবে বাড়ির দলিল? আমি আপনার হয়তো বাড়ির দলিল আছে, কিন্তু তাদের তো কোনো বাড়ির দলিলই নেই, কারণ তারা থাকে নয় কোনো হিজড়া খোলে, নয় তারা থাকে কোনো সেক্স ওয়ার্ক করছে সেখানে সোনাগাছি বা অন্য কোনো জায়গায়। আর রেড লাইট এরিয়ার প্রসঙ্গের যদি আমরা আসি, সেক্ষেত্রেও তো আমরা বারংবার দেখি যে মহিলাদেরকে আমরা সংখ্যালঘু বলে থাকি, সেক্স ওয়ার্কারদেরকে, কিন্তু সেই মহিলাদের মধ্যেও যে ট্রান্সজেন্ডার মহিলারা ইনক্লুড রয়েছে, সেটার কথা আমরা একটা বারের জন্য ভাবি না। আর এইচআইভি এইডস তো ট্রান্সদের সাথে একেবারে লাগানোই। না, প্রথমে পরিচয় দাও তোমার। আমি শান চৌধুরী, আমি উত্তরপাড়া থেকে এসেছি। আমি একজন ট্রান্সজেন্ডার পুরুষ। আমাদের যে সমস্যাটা, প্রথমত আমি ট্রান্সম্যানদের নিয়ে প্রথমত বলবো, কারণ ট্রান্স কমিউনিটি একটি প্রান্তিক জনগোষ্ঠী এবং ট্রান্সম্যানরা তার থেকেও প্রান্তিক। এবং এইখানে অনেকেই ট্রান্স বলতে শুধুমাত্র হিজড়ে কমিউনিটি বোঝে, আমাদের ট্রান্স ছেলেদের বোঝে না। এবং ট্রান্স ছেলেরা অধিকাংশই বাড়ি থেকে বেরিয়ে গেছে, এবং ট্রান্স ছেলে মেয়ে উভয়। এবং অনেক ক্ষেত্রে অনেকের বাড়ি থেকে দিচ্ছে না তাদের ডকুমেন্টস, তাদের বাবা মার যা কিছু ডিটেলস তারা চাইছে কিন্তু দিচ্ছে না। অনেকের ছবি পরিবর্তন হয়ে গেছে, যেটা আগে তো আমাকে মানে সাহস নেই এই কথাটা বলা ভুল, সাহস ডেফিনেটলি ওনাদের আছে। ওনারা শাসকের যে কোনো দলই, যে যদি শাসক থাকেন, তিনি আমার মতো চুনোপুটি মানুষকে যে কোনো জায়গায় পাঠিয়ে দিতেই পারে। কিন্তু যেই প্রপার ডকুমেন্টেশনের কথা বলা হচ্ছে এসআইআর এর উপরে, সেটা আমার ক্ষেত্রে অনেকটা রয়েছে, কারণ আমার বাড়ির লোকেরা অনেক বেশি সাপোর্টিভ ছিলেন সেই অর্থে।
কিন্তু আমরা বারংবার যেটা বলি যে এটা তো শুধুমাত্র আমি বা শান বা আমাদের একজন দুজনের কথা না, এটা একটা সমষ্টিগত সমস্যা, একটা ওভারঅল কমিউনিটির সমস্যা, যে সেই কমিউনিটির কাছে আদেও এই ডকুমেন্টগুলো আছে কিনা, সেই ডকুমেন্টগুলো তারা আদেও পেশ করতে পারছে কিনা, এবং সেটা কতটা অ্যাকসেপ্টেবল। এক তো কারণ বাবা মা যদি মেনেও নেয়, ধরুন মেনে নিল, সেক্ষেত্রেও তার ভোটার লিস্টের নাম সংশোধন করা নেই। সবসময় যে ভোটার লিস্টে নাম সংশোধন আছে এরকম তো কোনো মানে নেই। আমি বললামই যে লিগাল ডকুমেন্টস চেঞ্জের জায়গাটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জিং।